পূর্বের পর্বে আমরা দেখেছি কোর্টের শেষ শুনানি শুরু হয়ে গিয়েছিল। জিনা ইচ্ছে করে বেশি সময় নেওয়ার জন্য বাকি সাক্ষীদের প্রশ্ন করে যাতে সময় পার হয়ে যায়। এরপর জিনা হুট করে বলে সে আরও একজন সাক্ষীকে জিজ্ঞাসাবাদ করতে চায়। আর এই পর্বের শুরুতেই জর্জ বলে ওঠে, আমার মনে হয় না নতুন কোনো সাক্ষী এসে আর অন্য কিছু বলতে পারবে। ফালতু আদালতের সময় নষ্ট করো না, বুঝতে পেরেছ? এ কথা শুনে যে মনে মনে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে আর ভাবে, কত কষ্টে আজকের মতো নিশ্চিত ফাঁদ থেকে বেঁচে গেলাম। কিন্তু ঠিক সেই মুহূর্তে পুরো আদালতকে স্তব্ধ করে দিয়ে লি প্যানিকে নিয়ে কাঠগড়ায় এসে হাজির হয়। লি দৃঢ় গলায় বলে, আমাদের শেষ সাক্ষী হচ্ছে প্যানি, যে একে কিডন্যাপ করে দূরের একটি হাসপাতালে বন্দি করে রেখেছিল। সেখান থেকে ওকে উদ্ধার করে আনতে আজ একটু দেরি হয়ে গেছে। বিশ্বাস না হলে আপনারা সেখানকার লোকাল থানায় খোঁজ নিয়েও দেখতে পারেন। যে আগে চিল্লাতে শুরু করলে জাজ তাকে ধমক দিয়ে বসিয়ে দেন এবং প্যানিকে সাক্ষ্য দেওয়ার অনুমতি দেন। প্যানি কাঠগড়ায় দাঁড়িয়ে সব সত্য উগরে দেয় যে আমার একটা আর্ট গ্যালারি আছে, যে ওই গ্যালারিকে ব্যবহার করে ড্যানিসকে $25 মিলিয়ন দিয়েছিল। আমি যে সমস্ত গোপন নির্দেশ মেনেই কাজ করতাম, কিন্তু সত্য গোপন রাখতে সে আমাকে হাসপাতালে বন্দি করে রেখেছিল। জিনা তখন সুযোগ বুঝে বলে, শুধু প্যানিই নয়, যে আমাকেও মেরে ফেলার চেষ্টা করেছিল। যে মরিয়া হয়ে চিল্লাতে থাকে, না, এসব সম্পূর্ণ মিথ্যে কথা, কোনো প্রমাণ ছাড়া এরা যা ইচ্ছে তাই দাবি করছে। প্যানির কাছে এই মুহূর্তে কোনো লিখিত প্রমাণ না থাকায় জিনা হঠাৎ থমকে ভাবে এখন উপায় কি। ঠিক তখনই সবাইকে চমকে দিয়ে হাত তোলে অ্যান্ড্রু। সে বিচারকের দিকে তাকিয়ে বলে, মাই লর্ড, আমার কাছে নিখুঁত একটা প্রমাণ আছে। যে যখন তার বডিগার্ডকে দিয়ে জিনাকে খুন করার চেষ্টা করেছিল, আমি তখন কৌশলে তার গাড়ির পিছু নিয়েছিলাম। এই পুরো হামলার ঘটনা স্পষ্ট রেকর্ড করা আছে। আপনি অনুমতি দিলে আমি ভিডিওটি পেশ করতে পারি। ডিজিটাল ভিডিও প্রমাণ দেখে জেজের সব চালাকি ধূলিসাৎ হয়ে যায়। জাজ সমস্ত প্রমাণ পর্যবেক্ষণ করে জেজেকে 5 বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেন। মামলা শেষে বাসায় ফিরেলি প্যানির হাতে কিছু ডকুমেন্ট তুলে দিয়ে বলে, আমাদের বস মানে আমার বাবা তোমাকে ক্ষমা করে দিয়েছেন। এখন থেকে তোমার আর কোনো ভয় নেই। আর এই যে কিছু বন্ড, এগুলো ব্যবহার করে তুমি বিদেশে তোমার স্বপ্নের মতো একটা সুন্দর হোটেল খুলতে পারবে। এসব কিছু দেখে প্যানির চোখে পানি চলে আসে। সে মনে মনে লিকে ভীষণ ভালোবাসত, তাই লির থেকে দূরে যাওয়াটা তার জন্য অসম্ভব কষ্টের ছিল। প্যানি কাঁদতে কাঁদতে বলে, লি, তোমার ভালোবাসার ঋণ শোধ করার মতো আমার কোনো ভাষা নেই। যদি কখনো আমাকে তোমার প্রয়োজন হয়, শুধু একটা কল দিও, আমি সবকিছু ছেড়ে চলে আসব। প্যানি এক বুক কষ্ট নিয়ে বিদায় নেয়। আর লি মন খারাপ করে তার যাওয়ার দিকে তাকিয়ে থাকে। পরের সিনে জেলে নিয়ে যাওয়ার বাসে জেজেকে তোলা হচ্ছিল। লি সেখানে পৌঁছে কিছুটা অ্যারোগেন্ট ভঙ্গিতে খোঁচা মেরে বলে, কি আঙ্কেল, দেখেছেন তো সময় কত দ্রুত বদলে যায়। সেদিন যখন আমি জেলে যাচ্ছিলাম, আপনি ঠিক এভাবেই আমাকে খোঁচা দিতে এসেছিলেন। আর আজ আপনার মুখে কোনো কথা নেই, কারণ খেলার ভাষাটা যে আমি বদলে দিয়েছি। অহংকারে যে বলে ওঠে, খেলা এখনো শেষ হয়নি, আমি আবারও ফিরে আসব, আর তখন তোকে দেখাবো আমি আসলে কি জিনিস। এরপর এন্ড্রুর দিকে ঘুরে হুঙ্কার দিয়ে বলে, আর তুই ওই একটা সামান্য মেয়ের জন্য আমাকে ধোকা দিলি, তোকেও আমি দেখে নেব। কেস জেতার পর লি, জিনা আর এন্ড্রু একসাথে ভিক্টর সেলিব্রেট করছিল। জিনা বলে জেজেকে জেলে পাঠালেও ওর কোম্পানির মানি লন্ডারি আর ট্যাক্স চুরি করার ফাইলগুলো আমাদের সামনে আনতে হবে। এন্ড্রু সায় দিয়ে বলে, হ্যাঁ, সে হিসাব নিকাশ বেশ সাবধানে রেখেছে, তবে একটু খুঁজতে থাকো, কিছু না কিছু তো আমরা পাবই। ঠিক তখনই সেখানে সিন্ডি এসে হাজির হয়, যাকে এন্ড্রু ডেকে পাঠিয়েছিল। সিন্ডি লির পাশে বসে একের পর এক ড্রিঙ্কসের গ্লাস খালি করতে শুরু করে। লি তো মনে মনে ভয় পেয়ে যায় যে পাগল মেয়েটা ড্রিঙ্কস করলে কখন যে কি কাণ্ড করে বসে। হঠাৎ সিন্ডি লির কাছে এসে সবাইকে অবাক করে দিয়ে লিকে ডিরেক্ট কিস করে বসে। লি দ্রুত তাকে একটু দূরে সরিয়ে জিনা ও এন্ড্রুর দিকে তাকিয়ে হেসেই বলে, পাগল নাকি? কিছু মনে করো না তোমরা, ড্রিঙ্ক করলে ওর মাথায় একটু শর্ট সার্কিট হয়ে যায়। কিন্তু সিন্ডি লির গায়ে গাল ঘেঁষে জিনা ও এন্ড্রুকে করা হুমকি দিয়ে বলে, তোমরা দুজন আমার বয়ফ্রেন্ড থেকে 100 হাত দূরে থাকবে, না হলে আমি দুজনকে একদম শেষ করে ফেলবো। কোনো মতে পরিস্থিতি সামলে লি হোটেলে গিয়ে মোজোকে বলে, মোজো, আমি এন্ড্রুর সঙ্গে একসাথে কাজ করলেও ওকে আমি এক বিন্দু বিশ্বাস করতে পারছি না। যে ও যেভাবে আইনি ফাঁদে ফেললো, কাল যে আমার বিরুদ্ধে কোনো প্রমাণ বানাবে না তার কি কোনো নিশ্চয়তা আছে? তাই আমার পরবর্তী মূল টার্গেট হচ্ছে নাথান আর এন্ড্রু। অন্যদিকে অফিসে এন্ড্রু তার সহকারীকে বলে, লি কিন্তু এত সহজ পাত্র নয়, ওর পরবর্তী টার্গেট আমি আর নাথান।
ও নিশ্চয়ই আমাদের সামনের শেয়ার হোল্ডার মিটিংয়ের ছক করছে। এন্ড্রু লির সঙ্গে ভালো সাজলেও মনে মনে ঠিকই লির পরের চালটা আগেভাগেই আঁচ করছিল। পরের সিনে দেখা যায় চেয়ারম্যানের ওয়াইফ আর নাথান গোপনে নীলের বাসায় গেছে। চেয়ারম্যানের বউ প্রস্তাব দেয়, আমরা জেজেকে জেল থেকে বের করতে আপনাকে সাহায্য করব। তার বদলে বিয়ড ফার্মা কোম্পানিতে জেজের যে শেয়ারগুলো আছে তা আমাদের নামে লিখে দিতে হবে। তাহলে শেয়ার হোল্ডার মিটিংয়ে আমরা সবচেয়ে বেশি ভোট পাবো আর এন্ড্রুকে ধাক্কা মেরে ডোডো গ্রুপ থেকে বের করে দেব। নীল ব্যঙ্গ করে বলে জেজেকে বের করার জন্য কোনো ভালো লয়ার রাখা এমন কোনো কঠিন কাজ নয়, ওটা আমি একাই পারি, এতে আমার লাভ কি? তখনই গিমি মাঝখান থেকে বলে ওঠে, আমার এই ডিলটা পছন্দ হয়েছে, তবে বিনিময় ডোডো গ্রুপের বিলাসবহুল হোটেলটি আমার নামে লিখে দিতে হবে। চেয়ারম্যানের বউ অবাক হয়ে বলে, কিন্তু ওটা তো আমি সিন্ডিকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। গিমি স্পষ্ট জানিয়ে দেওয়া তো আর হয়নি, ওটা আগে আমার নামে করুন, তবে বিওয়ার্ড ফার্মার শেয়ার পাবেন। কোনো উপায় না দেখে চেয়ারম্যানের ওয়াইফ রাজি হয়ে যায়, কিন্তু তারা গুণাক্ষরও টের পায়নি যে নাথানের বিয়ে দরজার বাইরে দাঁড়িয়ে গোপন সব কথা শুনে ফেলছিল, কারণ সে ঘটনার পর থেকে সে আসলে এন্ড্রুর হয়ে কাজ করছে। এন্ড্রুর কাছে একটা গোপন ভিডিও ছিল যেখানে নাথানের অ্যাসিস্ট্যান্ট নিজের চেয়ারম্যানের ওষুধগুলো বদলে ফেলছিল। খবর পেয়ে এন্ড্রু তার সিক্রেট সেফে রাখা বিওয়ার্ড ফার্মার টপ সিক্রেট ফাইলগুলোর দিকে তাকায়। সে দেখতে চায় কোম্পানিটি আসলে অতি গোপনে ভ্যাকসিন তৈরির কোনো চক্রান্ত করেছিল কিনা। ওদিকে আমরা জেলের ভেতরে জেজেকে দেখতে পাই, সে বাকি সব সেলমেটদের বরাদ্দ করা খাবার একাই খেয়ে ফেলছিল। কয়েদিরা এর প্রতিবাদ করলে জেজের বডিগার্ড একজনকে ধরে ধুমধাম পেটাতে শুরু করে আর গর্জে উঠে বলে, আমার বস খাওয়ার পর যেটা পড়ে থাকবে তোরা সেটাই খাবি, বেশি কথা বললে একদম শেষ করে দেব। ঠিক তখনই জেলের মূল গার্ড এসে দরজায় টোকা দেয় আর জেজেকে বলে, বাইরে তোমার সঙ্গে কেউ দেখা করতে এসেছে। জেজে ভেবে নেয় নির্ঘাত তাকে মুক্ত করতে বড় কোনো লয়ার এসেছে, কিন্তু ভিজিটিং রুমে গিয়ে সে দেখতে পায় মাথা ঠান্ডা করে বসে আছে এন্ড্রু। এন্ড্রুকে দেখে জেজে তো রেগে যায়, সে চেঁচিয়ে উঠে বলে, তুই আমাকে ফাঁসিয়ে জেলে পাঠিয়েছিস, আবার কোন সাহসে এখানে এসেছিস? এন্ড্রু হেসে এক পায়ের উপরে আর এক পা তুলে বলে, স্যার এত চিল্লাচ্ছেন কেন? শান্ত হয়ে বসুন তো, এখন থেকে আপনি সেটাই করবেন যেটা আমি বলবো। যে ক্ষোভে ফেটে পড়ে বলে, আমাকে হুমকি দেওয়ার মতো সাহস তোর কোত্থেকে আসলো? ঠিক তখনই এন্ড্রু বিয়ড কোম্পানির সিক্রেট ফাইল জেজের সামনে ছুড়ে দেয়, যার ভেতরে বিয়ড কোম্পানির যাবতীয় দুর্নীতি, ট্যাক্স চুরি আর অবৈধ কাজের সব খুঁটিনাটি প্রমাণ ছিল। এন্ড্রু মুচকে এসে বলে, ভেবে দেখুন, এই ফাইল যদি আমি লিক করে দেই তবে এই 5 বছরের শাস্তি তো কিছুই না, পুরো জীবনটাই আপনাকে জেলের ভেতরে পচতে হবে। যে অবাক হয়ে জিজ্ঞেস করে, তাহলে তুই কি এই ডিটেলস জিনাকে দিসনি? এন্ড্রু উত্তরে বলে, আমি কি এতটাই বোকা যে জিনাকে এই সিক্রেট ফাইলগুলো দিয়ে দেব? আমি তো নিজের স্বার্থে আপনাকে হুমকি দিতে এসেছি। যে নিরুপায় হয়ে বলে, ঠিক আছে, বলো তোমার কি চাই। এন্ড্রু সরাসরি 2টি শর্ত দেয়। প্রথমত, আমার সৎবাবাকে হত্যা করার কথা কবুল করা অডিও রেকর্ডটি আমাকে ফেরত দিতে হবে, আর দ্বিতীয়ত আপনার বিয়ড কোম্পানি পুরোটা আমার নামে লিখে দিতে হবে। যে সঙ্গে সঙ্গে মানা করে দিলে এন্ড্রু বলে, ঠিক আছে, এটা আপনার ইচ্ছা, আমি এটাকে লিক করে দিচ্ছি, তারপর সারা জীবনের জন্য এখানেই পড়ে থাকুন। এ কথা বলে এন্ড্রু সেখান থেকে চলে যায়। চরম হতাশ হয়ে ছেলে ফিরে আসে যে সেখানে সেলমেটরা কোনো একটা বিষয় নিয়ে হাসাহাসি করছিল, কিন্তু যে মনে করে সবাই তাকে দেখে হাসছে। রাগের মাথায় সে কয়েদিদের মারতে শুরু করে আর চিৎকার করে বলে, আমাকে দেখে তোরা হাসছিস কেন? বডিগার্ড তাকে টেনে সামলালে যে হাঁপাতে হাঁপাতে বলে, আমি ওই এন্ড্রুকে বড্ড অবমূল্যায়ন করেছি। এতদিন ধরে আমার আসল শত্রু তো আসলে ওই ছিল। সে আমার কাছ থেকে সবকিছু শিখে আজ আমার পদ্ধতি আমার বিরুদ্ধে ব্যবহার করছে। অন্যদিকে এন্ড্রুর সহকারী তাকে জিজ্ঞেস করে, আচ্ছা স্যার, সত্যি কি আপনি জেনে শুনে জিনাকে লির সঙ্গে দেখা করতে বলেছিলেন? এন্ড্রু হেসে বলে, আর নয় তো কি, দুজনকে মেলানোর একটা বিশেষ উদ্দেশ্য ছিল। লির মাথার ভেতর একটা বুলেট আটকে আছে। যখনই লির জিনার কথা মনে পড়ে তখনই তার মাথায় প্রচন্ড যন্ত্রণা শুরু হয়। জিনা কখনোই চাইবে না লি এতটা কষ্ট পাক। জিনা লিকে ভালো রাখার জন্য নিজের ভালোবাসা ত্যাগ করতেও রাজি আছে, তাই সে নিজেই লির মেমোরি থেকে তার সব স্মৃতি মুছে ফেলার সিদ্ধান্ত নিয়েছে। এখন থেকে লির মাথায় আর জিনার কোনো স্মৃতি থাকবে না, আর জিনা হয়ে যাবে শুধুই আমার। এটাই ছিল আমার মাস্টার প্ল্যান, যা আজ পুরোপুরি সফল। অন্য দৃশ্যে গিয়ে সে লিকে খবর দেয় এন্ড্রু জেলে গিয়ে জেজের সঙ্গে দেখা করেছে, নিশ্চয়ই দুজন মিলে নতুন কোনো প্ল্যান করছে। লি ঠান্ডা মাথায় বলে, আমরা সিন্ডিকে এন্ড্রুর বিরুদ্ধে ব্যবহার করব, দেখা যাক কি হয়।
পরের সিনে লি সিন্ডির সঙ্গে ডিনারে বসে তাকে বিজনেসের অফার দেয়, কিন্তু সিন্ডি লির চোখে চোখ রেখে প্রশ্ন করে, তুমি যদি আমাকে বিজনেস দিতেই চাও তবে জাহাজের কন্ট্রাক্টটা আমার নামে না করে এন্ড্রুর সাথে কেন সাইন করলে? লি এক মুহূর্তের জন্য চুপ হয়ে গেল, বাহানা বানিয়ে বলে, শোনো, জাহাজের কন্ট্রাক্টে লাইফ ইন্স্যুরেন্স পাওয়া অনেক মুশকিল। তুমি সাইন করলে ইন্স্যুরেন্স ছাড়াই থাকতে হতো, আর প্যাসেঞ্জার মারা গেলে আমাকে জেলে যেতে হতো। এজন্যই আমি ওটা এন্ড্রুকে দিয়েছি, যাতে সে নিজেই ফাঁদে ফেসে যায়। সিন্ডি গলে গিয়ে বলে, ওসব কথা বাদ দাও, এখন বলো আমাকে কি কাজ দেবে? লি বলে, বিওয়ার্ড কোম্পানিতে তোমার কিছু শেয়ার আছে না? ওই শেয়ারগুলো আমার সাথে ম্যানেজ করার জন্য একটা এগ্রিমেন্টে সাইন করতে হবে। সিন্ডি বলে, এত বড় সিদ্ধান্ত আমি একা কিভাবে নেব? আগে ডোডো গ্রুপ আমার নামে করার ব্যবস্থা করো, তবেই আমি এগ্রিমেন্ট করব। লি রাজি হলে সিন্ডি নিজে একটা এগ্রিমেন্ট তৈরি করে। সেই এগ্রিমেন্টে লেখা ছিল, লি যদি তার দেওয়া কথা না রাখে তবে তাকে সিন্ডিকে বিয়ে করতে হবে এবং জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত তার সঙ্গে থাকতে হবে। শর্ত দেখে সবাই অবাক হলেও লি কোনো দ্বিধা না করে সঙ্গে সঙ্গে সাইন করে দেয়। সিন্ডি তো আনন্দে আত্মহারা। এরপর লি নাথানকে কল দিয়ে বিজনেসের জন্য একটা মিটিংয়ের অ্যারেঞ্জ করতে বলে। নাথান অবাক হয়ে ভাবে, সিন্ডি হয়তো লিকে বুঝিয়ে তাদের পক্ষে এনেছে। মিটিংয়ে সিন্ডিকে দেখে নাথান চোখ মারলে সিন্ডি মেজাজ হারায়। নাথান সামলে নিয়ে বলে, চোখে হয়তো একটু ময়লা ঢুকেছে, তা আমাকে কি বিজনেসের জন্য ডাকা হয়েছে? লি আসল প্রস্তাবে আসে আর বলে, বি ওয়ার্ডের যে শেয়ারগুলো ম্যানেজ করার রাইটস এখন সিন্ডির নামে আছে তা আমি তোমাকে দিতে পারি। বিনিময় ডোডো গ্রুপের হোটেলের কতটুকু শেয়ার আমাকে দেবে। ঠিক একই সময় মোজো অন্যদিকে এন্ড্রুর সঙ্গে ডিল করছিল। লির কাছে বি ওয়ার্ড শেয়ার ম্যানেজ করার রাইটস আছে, তুমি তার বদলে ডোডো গ্রুপের হোটেলের কতটুকু শেয়ার তাকে দিতে রাজি আছো? এন্ড্রু প্রশ্ন করে, লি আমাদের মাঝে কেন হস্তক্ষেপ করছে? মোজো বলে, ব্যবসা শুধুই ব্যবসা। ওদিকে নাথান লিকে 2 লক্ষ শেয়ারের অফার দিলে লি বলে, এন্ড্রু তো এর থেকেও বেশি শেয়ার দেওয়ার কথা বলেছিল। এন্ড্রুর কথা শুনতেই নাথানের হিংসে জেগে ওঠে। সে চিৎকার করে বলে, কি, এন্ড্রু এই ডিলে যুক্ত আছে? তাহলে তো আমি 5 লক্ষ শেয়ার দিতেও রাজি। মা জানতে পারলে রক্ষে রাখবে না, তবে আমি সামলে নেব। এই ডিল কিছুতেই এন্ড্রুর হাতে দেওয়া যাবে না। ডিল শেষে নাথান বন্ধুত্বের হাত বাড়িয়ে দিলে লি সাফ জানিয়ে দেয় এটা বন্ধুত্বের জন্য ছিল না, এটা শুধুই বিজনেস। কথা শেষে নাথান ও সিন্ডি দুজনেই খুশি হয়ে যায়। লি সিন্ডিকে বলে, তুমি যদি এই কোম্পানির ওয়ারিশ হতে চাও তবে আমার সব কথা মেনে চলবে। অন্যদিকে জেলে কয়েদিরা জেজেকে দেখে ফিসফিস করছিল। বডিগার্ড তাকে সতর্ক করলে জেজে বলে, এমনিতে এখানে আমার কেউ কিছুই করতে পারবে না। কথাটি বলে সে বাথরুমের দিকে যেতে শুরু করে। জেলের গার্ড এসে বডিগার্ডকে ডেকে নিয়ে যায়, আর এই সুযোগে বাথরুমে লুকিয়ে থাকা কয়েকজন কয়েদি জেজের মাথায় সজোরে আঘাত করে এবং রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে চলে যায়। পরের সিনে আমরা জেজেকে দেখতে পাই তার মাথায় ব্যান্ডেজ করা। নীল আর গিমি তার সঙ্গে দেখা করতে এসেছে। তারা জেজের কাছে এসব কিছুর কারণ জানতে চায়। জেজে বানিয়ে বানিয়ে মিথ্যা অজুহাত দেয় তেমন কিছু না। আমি যখন পাওয়ারফুল লয়ার ছিলাম তখন তো অনেক গুন্ডাদের জেলে পাঠিয়েছি, তারা সবাই এই জেলেই আছে। তখন নীল বলে, তুমি চিন্তা করো না, আমরা নাথানের মাকে তোমার বিয়ার্ড কোম্পানিটা দিয়ে দেব, এতে করে সে তোমাকে এখান থেকে বের করতে সাহায্য করবে। এ কথা শুনে যে গিমির দেওয়া পেপারে সাইন করে দেয়। অন্যদিকে জিনাকে দেখা যায় সে চেয়ারম্যানের প্রপার্টির ডকুমেন্ট চেক করছিল। সেখানে চেয়ারম্যান এসে হাজির হয়। এখানে চেয়ারম্যান জিনাকে তার বইয়ের বিরুদ্ধে সকল এভিডেন্স দিয়ে দেয়। তার ওয়াইফ কিভাবে তাকে মারার প্ল্যান করেছিল সেই সব প্রমাণ এখানে ছিল। তবে এখানে জিনা বলে, তার মানে এখন আপনার ওয়াইফ যদি আপনাকে জোর করে ডিভোর্স দিতে চায় তাহলে তার নামে করা সমস্ত প্রপার্টি কিন্তু আপনাকে ফেরত দিতে হবে। আর সে যে আপনাকে মারার প্ল্যান করেছিল সেটা তো এই নেমের মধ্যেই পড়ে। এতে করে এখন তার নামের সব প্রপার্টি আবার আপনার নামে চলে যাবে। এসব শুনে চেয়ারম্যান খুশি হয়ে বলে, ভালো কথা জানিয়েছ, আমি সময় মতো এর ব্যবহার অবশ্যই করব। এখানে এন্ড্রু বলে ওঠে, বাবা চলো আমরা ফ্যামিলির সবাই একসঙ্গে ডিনার করি। আসলে আমার জানার ছিল যে কার কাছে কত শেয়ার আছে। এরপর যখন চেয়ারম্যান বাসায় ফিরে আসে তখন তার ওয়াইফ বলে, এমন অবস্থায় ঘুরে বেড়াচ্ছ কেন? তবে চেয়ারম্যান বলে, তোমার কি? এখানে চেয়ারম্যান ফ্যামিলি গেট টুগেদারের কথা বলতেই তার ওয়াইফ রেগে তো আগুন হয়ে যায়। সে বলে, একবার এই কোম্পানি নিজের নামে করে নেই, তারপর তোমাকে এই বাড়ি থেকে বের করে দেব। তবে চেয়ারম্যান আর তার বিয়ে খুব ভালো করে জানে কার অবস্থা কি হতে চলেছে। এরপর ফ্যামিলি গেট টুগেদার শুরু হয়।
চেয়ারম্যানের ওয়াইফ জিনাকে দেখে বলে এখানে কেন এসেছে। এন্ড্রু বলে জিনা তো আমাদের কোম্পানির লিগ্যাল অ্যাডভাইজার। এর মধ্যে সেখানে সিন্ডি ও লিকে নিয়ে হাজির হয়। অন্যদিকে পিএসএ চেয়ারম্যানকে ডিনারের কথা বলতেই সে তড়িঘড়ি করে বেরোতে গেলে বিয়ে তাকে আটকে দেয় আর বলে আপনাকে তো হুইল চেয়ারে বসে যেতে হবে। এরপর সে ডিনার টেবিলে এসে বসে। সেখানে নীলও এসে হাজির হয়। সে এসে বলে যে বিওয়ার্ড কোম্পানি তোমার ওয়াইফের নামে করে দিয়েছে। তবে এন্ড্রু বলে ওঠে বাবা তাতে কি, লি ওই কোম্পানিতে থাকা সিন্ডির শেয়ারগুলো কিনে আমাকে দেবে। তবে নাথান বলে ওঠে কিন্তু সেগুলো কিনতে আমি আমার ডোডো গ্রুপের থাকা হোটেলের শেয়ারগুলো সিন্ডির নামে করে দিয়েছি। এটা শুনে গিমি বলে কিন্তু হোটেল তো আমার নামে করা ছিল। কিন্তু চেয়ারম্যানের ওয়াইফ বলে তোমাকে অন্য কোনো কোম্পানি দিয়ে দেব। এসব কিছু শুনে চেয়ারম্যান রেগে চিৎকার করে বলে এসব কি অবস্থা, আমার প্রপার্টি ভাগ করার অধিকার তোমাদেরকে কে দিল। এ কথা শুনে চেয়ারম্যানের ওয়াইফ বলে ওঠে তুমি তো শেয়ার হোল্ডার মিটিং এর আগে অসুস্থ হয়ে পড়বে, তাহলে এত কথা কেন বলছো। এন্ড্রু বলে ওঠে এখনো তো মিটিংই হলো না আর এত কিছু ভেবে নিলেন। এসব ঝামেলার মধ্যে এক এক করে সবাই উঠে যেতে শুরু করে। তবে চেয়ারম্যান কেমন যেন হঠাৎ কিছু একটা ভুলে যায়। চেয়ারম্যান হঠাৎ করে বলে ওঠে আরে কেক কই, কেক ছাড়া আমি কি কাটবো। এ কথা শুনে সবাই চমকে ওঠে। এরপর সবাই মিলে তাকে বিছানায় শুয়ে দেয়। এখানে চেয়ারম্যানের বিয়ে বুঝতে পারে অনেকদিন ভুল ওষুধ খাওয়ার কারণে তার অবস্থা এমন হয়েছে। অন্যদিকে চেয়ারম্যানের ওয়াইফ নীল আর গিমিকে বলে এখন তো সে মেন্টাল পেশেন্ট হয়ে গেছে, তাই মিটিংয়ে আমি জিতবো। অন্যদিকে এন্ড্রু ইমোশনাল হয়ে জিনাকে বলে আমি এখন সহজে মিটিংয়ে জয় হতে পারবো, কিন্তু এখনই আবার লি এসে ঝামেলা করছে। আসলে হয়তো আমি জেজের কথায় লিকে ফাঁসিয়েছিলাম, তাই সে আমার থেকে প্রতিশোধ নিতেই এসব করছে। এটা শুনে জিনা বলে আচ্ছা আমি লির সঙ্গে কথা বলে দেখছি। আসলে এন্ড্রু তো এটাই চেয়েছিল। এরপর জিনা লির কাছে এসে বলে আমার একটু তোমার সাহায্য লাগবে, তুমি কি বিওয়ার্ডের শেয়ারগুলো এন্ড্রুকে দিতে পারবে। এ কথা শুনে লি বলে তুমি আমাদের মধ্যে এসো না। জিনা বলে আসলে এন্ড্রু তার অতীতে করা কাজের জন্য ভীষণ কষ্ট পাচ্ছে, সে ভাবছে সেই সব কারণেই তুমি এখন তার থেকে প্রতিশোধ নিচ্ছ। এখানে লি সাফ বলে দেয় তুমি অনেক ভালো, তাই তুমি এন্ড্রুর অ্যাক্টিং ধরতে পারছো না। সে ইমোশনাল ব্ল্যাকমেল করে তোমার থেকে কাজ হাসিল করছে, তাই এই নিয়ে আমার সঙ্গে আর কখনো কথা বলবে না। এ কথা শুনে জিনাও সরি বলে চলে যায়। অন্যদিকে একজন গার্ড এসে জেজেকে বলে তোমাকে অন্য সেলে শিফট করা হবে। এ কথা শুনে সে যখন বাইরে আসে তখন দেখে এন্ড্রু সেখানে বসে আছে। এন্ড্রুকে দেখে সে চমকে ওঠে। জেজে এসে বলে ওঠে তুমি যা চাও তা পাবে না, আমি ওই কোম্পানি তোমাকে কখনোই দেব না। চেয়ারম্যানের বউকে শেয়ার দিয়েছে দেখে এটা ভেবো না বিওয়ার্ড কোম্পানি আমি তোকে দিয়ে দেব। আমি জেলেই থাকি আর যাই করি তোকে মালিক হতে দেব না। কথাটি বলে সে চায়ে চুমুক দেয়। এন্ড্রু মুচখেসে বলে তা আমি জানি, তাই চায়ে আগেই বেহুশের ঔষধ মিশিয়ে দিয়েছে। যে জ্ঞান হারাতে তার ফিঙ্গারপ্রিন্ট নিয়ে বিওয়ার্ডের মালিকানা ছিনিয়ে নেয় এন্ড্রু। যাওয়ার সময় সে বলে অন্যের সম্পত্তি যেভাবে দখল করতে আজ তোমার সাথেও তাই হলো। জিনাকে মারতে চাওয়ার এটাই শাস্তি। জ্ঞান ফিরলে জেজেকে অন্য সেলে পাঠানো হয়। অন্যদিকে বসের ফোন পেলে জানতে পারে তারা কোরিয়া ও ইউএস এর ভ্যাকসিনের প্যাটেন্ট কিনে নিয়েছে। ফলে ভিওয়ার্ড কোম্পানি এখন পুরোপুরি দেউলিয়া হওয়ার মুখে। জেলে বসে এন্ড্রুর হুকুম মনে করে জেজে যখন জ্বলছিল তখনই লি এক বক্স পিৎজা নিয়ে হাজির হয়। লি ঠাট্টা করে জিজ্ঞেস করে আপনার মাথায় চোট লাগলো কিভাবে, কার এত সাহস হলো। যে কোনো কথা না বলে চুপচাপ পিৎজা খেতে শুরু করে। লি খোঁচা মেরে বলে আপনার প্রিয় বিওয়ার্ড কোম্পানিকে আমি দেউলিয়া করে ছাড়বো। যে তেরে উঠে বলে আমি একবার এই জেল থেকে বের হই, তারপর দেখিস তোর কি অবস্থা করি, সাবধানে থাকিস। যে ছেলে ফিরে সে চরম হতাশায় অলে খুশি মেরে বলে সব ওই এন্ড্রুর চাল, বের হয়ে আগে আমি ওকে শেষ করব। পরদিন ফাইনাল শেয়ার হোল্ডার মিটিং এর প্রস্তুতি চলছিল, যেখানে নতুন চেয়ারম্যান বাছাই করা হবে। চেয়ারম্যানের স্ত্রী নাথানকে বলে তোমার বাবার ডিমেনশিয়া হয়েছে, সে দ্রুত সবকিছু ভুলে যাচ্ছে। নাস্তার টেবিলে প্রমাণ করে দেব সে কতটা অসুস্থ। ডাইনিং টেবিলে সে চেয়ারম্যানকে মিটিংয়ে যেতে বারণ করলে চেয়ারম্যান রেগে বলে আমাকে কি বোকা ভাবছো, আজ মিটিংয়ে আমি তোমার খেলা শেষ করব। এরপর সে পিকে জিজ্ঞেস করে আমার মা কি নাস্তা খেয়েছে, আমি অফিসে যাওয়ার আগে ওনার সঙ্গে দেখা করব। তার কথা শুনে সবাই তো অবাক হয়ে যায়, কারণ চেয়ারম্যানের মা বহু বছর আগেই মারা গেছেন। চেয়ারম্যানের ওয়াইফ খোঁচা দিয়ে বলে আজ তো মাটন রান্না হয়নি, তাই আপনার মা খাবেন না। চেয়ারম্যান চিৎকার করে বলে ওঠেন তুমি মাটন রান্না করনি মানে কি, এখনই রান্না করো নইলে ঘর থেকে বের করে দেব। সে টেবিল ছেড়ে গেলেও পিকে ডেকে মাকে দেখার জন্য চাপ দিতে থাকে।
পিএ বাধ্য হয়ে বলে, স্যার আপনার মতো 20 বছর আগে মারা গেছেন। চেয়ারম্যান তার শার্ট চেপে ধরে বলেন, গত রাতেই তো মাকে গুড নাইট বললাম। পিএ বুঝতে পারে চেয়ারম্যানের স্মৃতিশক্তি চলে গেছে এবং সে ডাক্তারকে খবর দেয়। ডাক্তার এসে ইনজেকশন দিয়ে জানান এটা কোনো ডিমেনশিয়া নয়, অতিরিক্ত মানসিক চাপ আর ভুল ওষুধ খাওয়ার পার্শ্ব প্রতিক্রিয়া। ডাক্তার চলে গেলে চেয়ারম্যান এন্ড্রুকে জিজ্ঞেস করেন, আমার স্ত্রীর গোপন ভিডিও কাউকে দেখাওনি তো? এন্ড্রু বলে, শুধু শেয়ার হোল্ডারদের দেখিয়েছি যাতে ভোট আমাদের পক্ষে আসে। চেয়ারম্যান সতর্ক করেন যেন ভিডিওটি বাইরে লিক না হয়। পরে অফিসে নাথান ও তার মা এন্ড্রুকে অপমান করলে এন্ড্রু রেগে গিয়ে ঔষধ বদলানোর সে গোপন ভিডিওটি সরাসরি নাথানের ফোনে পাঠিয়ে দেয় এবং নাথানকে বলে, দেখেছো তোমার মায়ের আসল রূপ? ভিডিও দেখে নাথান রেগে গিয়ে বলে, মায়ের ব্যাপারে এমন কথা বলার সাহস তোমার কোত্থেকে আসলো? এন্ড্রু বলে, বিশ্বাস না হলে নিজের সহকারীকে জিজ্ঞেস করো। সহকারী বাধ্য হয়ে স্বীকার করে, হ্যাঁ স্যার, আমরাই ঔষধ বদলেছিলাম। আর এন্ড্রু গোপন ক্যামেরায় সব রেকর্ড করেছে। এন্ড্রু তখন নাথানকে কেবিনে ডেকে পাঠায়। আর আজকের মিটিংয়ের মুখে ভিডিও লিক হওয়ার ভয়ে নাথানও তড়িঘড়ি করে এন্ড্রুর কাছে চলে আসে। এন্ড্রু তাকে বসতে বলে চুক্তিপত্র বাড়িয়ে দেয়। ভিডিও লিক না চাইলে ভিওয়ার্ডের সব শেয়ার আমার নামে করে দাও। কিন্তু নাথান কাগজটি ছিঁড়ে ফেলে আর বলে, তুমি কখনোই এই ভিডিও লিক করবে না, কারণ ডোডো গ্রুপের সম্মান নষ্ট হলে বাবা তোমাকে ছাড়বে না। এ কথা বলে নাথান বেরিয়ে যায়। এরপর এন্ড্রু চেয়ারম্যানকে ফোন করে বলে, আমি কি মিটিংয়ে সবাইকে ওই ভিডিও দেখিয়ে দেব? চেয়ারম্যান ধমক দিয়ে বলে, বোকামি করো না, এটা আমার পারিবারিক বিষয়, আমি সামলে নেব, তুমি মাঝখানে এসো না। এন্ড্রু তখন বিওর্ডের শেয়ার কেনার জন্য বড় অঙ্কের টাকা চায়। চেয়ারম্যান তাকে তহবিলের ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দেয়। এদিকে নাথানের টেনশন বেড়ে যায়। তখন তার সহকারী এসে বড় একটা ধাক্কা দিয়ে জানায়, এন্ড্রু গোপনে সব শেয়ার হোল্ডারদের ডেকে ওই ভিডিও দেখিয়ে দিয়েছে। নাথান হতবাক হয়ে তার মায়ের কাছে ছুটে যায়। অন্যদিকে তার মা ডাক্তারকে ফোন দিয়ে বলে, মিটিংয়ে গিয়ে সবাইকে বলবেন আমার স্বামীর ডিমেনশিয়া হয়েছে। ডাক্তার সম্মতি দিয়ে ফোনটা কেটে দেয়। ঠিক তখনই নাথান এসে শেয়ার কেনার জন্য মায়ের কাছে মোটা অঙ্কের টাকা চায়। অন্যদিকে চেয়ারম্যান মিটিংয়ের জন্য তৈরি হচ্ছিলেন। সেখানে ওই ডাক্তারও উপস্থিত ছিল। আসলে চেয়ারম্যান নিজেই ডাক্তারকে দিয়ে তার স্ত্রীর কাছে ডিমেনশিয়ার মিথ্যা খবর পাঠিয়েছিল। মিটিংয়ে লি ও সিন্ডি উপস্থিত হয়। বোর্ড মেম্বাররা স্টেজে বসলে সিন্ডি লিকে নিয়ে উপরে উঠতে চায়, কিন্তু লি তাতে রাজি হয় না। তাই সিন্ডি একা স্টেজে গিয়ে বসে পড়ে। নাথান তাকে ধাক্কা দিয়ে নিচে নামাতে গেলে তার মা বাধা দিয়ে সিন্ডিকে থাকতে বলে। সহকারী ঘোষণা দেয়, আমরা নতুন চেয়ারম্যান বাছাই করতে যাচ্ছি। এন্ড্রুর বিরুদ্ধে ভোট দেওয়ার সুযোগ রয়েছে, তার আগে অস্থায়ী চেয়ারম্যান কিছু বলবেন। নাথানের মা স্টেজে উঠে বানিয়ে বানিয়ে বলতে থাকে, আমার স্বামীর মানসিক ও শারীরিক অবস্থা ভালো নেই, তার ডিমেনশিয়া হয়েছে, তাই কোম্পানির দায়িত্ব এখন আমি ভালোভাবে সামলাবো। ওদিকে যে ছেলের ভিতরে পাগলের মতো চিৎকার করছিল সে বলতে থাকে, আমি এন্ড্রুকে কিছুতেই ছাড়বো না, ওকে এমন মারবো সে ভাবতেও পারবে না। বডিগার্ড দরজার ফাঁকা দিয়ে খাবার দিতে এলে যে বলে, যে কোনো উপায় নীলের সঙ্গে যোগাযোগ করো, আমার কাছে দারুণ একটা প্ল্যান আছে যা কেবল নীলকে দিয়েই সম্ভব। মিটিংয়ে চেয়ারম্যানের স্ত্রী ভাষণ শেষ করে ভোটে দাঁড়িয়ে যায়। ভোট গ্রহণ শুরু হতেই হুট করে এক লোক এসে খবর দেয়, চেয়ারম্যান সাহেব আসছেন। এ কথা শোনা মাত্র চেয়ারম্যানের ওয়াইফের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। ঠিক তখনই পিএ চেয়ারম্যানকে হুইল চেয়ারে বসিয়ে ভেতরে নিয়ে আসে। চেয়ারম্যানের স্ত্রী নাটক করে বলে, তোমার শরীরটা এত খারাপ, তুমি কেন আসলে? সে শেয়ার হোল্ডারদের বলে ওনাকে কেউ একজন স্টেজে বসিয়ে দিন, কিন্তু সবাইকে চমকে দিয়ে চেয়ারম্যান নিজে হুইল চেয়ার ছেড়ে দাঁড়িয়ে পড়েন এবং শান্ত পায়ে স্টেজে উঠে আসেন। উপস্থিত সবাই তাকে দেখে তো অবাক হয়ে যায়। চেয়ারম্যান বলেন, আমার শরীর নিয়ে যেসব রটনা ছড়ানো হচ্ছে দয়া করে আপনারা তা বিশ্বাস করবেন না। তার ওয়াইফ আবার স্টেজে উঠে দাবি করে, সবাই দেখুন, ওনার ডিমেনশিয়া হয়েছে, ওনার কিছুই মনে থাকে না, কোম্পানি সামলানোর মতো শক্তি ওনার আর নেই। চেয়ারম্যান পাল্টা প্রশ্ন করেন, তুমি এত মাস ধরে চেয়ারে বসলে, তবে কোম্পানির কোনো উন্নতি কেন হলো না? চেয়ারম্যানের ওয়াইফ বানিয়ে বলে, আমাদের প্রতিদ্বন্দ্বী কোম্পানিগুলো তো লসে আছে, তার মানে আমরা ঠিকই চলছি। চেয়ারম্যান ধমকে উঠে বলেন, আইএমএফ সংকটের সময় যখন বাকি সব কোম্পানি শেষ হয়ে যাচ্ছিল তখন আমি দেউলিয়া হওয়া থেকে বাঁচিয়ে এই ডোডো গ্রুপের অধীনে আরো 10টি কোম্পানি দাঁড় করিয়েছে। এরপর সে একে একে ডেকে পাঠায় ডোডো মিডিয়া, ইলেকট্রনিক্স, ফ্যাশন, ফুড আর ইন্টারন্যাশনাল গ্রুপিং এর প্রধানরা দয়া করে দাঁড়ান। আপনারা বলুন, সে কঠিন সময়ে দিনরাত পরিশ্রম করে কে এই সাম্রাজ্য বাঁচিয়েছে, আমি নাকি আমার স্ত্রী? সব চেয়ারম্যান ও শেয়ার হোল্ডাররা সত্য বুঝতে পেরে সভাপতির পক্ষে দাঁড়িয়ে যায়। চেয়ারম্যান আবেগঘন কণ্ঠে বলেন,
আমাদের আবার এক হয়ে কোম্পানিকে উঁচুতে নিতে হবে। আমরা কি হার মেনে নেব নাকি একসঙ্গে লড়ব? পুরো হলরুম চেয়ারম্যানের সমর্থনে গর্জে ওঠে, যা দেখে স্ত্রী দিশেহারা হয়ে চিৎকার করে বলে, তোমার তো ডিমেনশিয়া আছে, ডাক্তারকে ডাকো। ঠিক তখনই সেই ডাক্তার এসে পৌঁছায়। চেয়ারম্যানের ওয়াইফ বলে, সবাইকে বলে দিন ওনার ব্রেন ড্যামেজ হয়েছে। কিন্তু ডাক্তার সবার সামনে সাফ জানিয়ে দেয় চেয়ারম্যান সাহেবের কোনো ডিমেনশিয়া নেই। এ কথা শুনে নাথান ও তার মা তো অবাক হয়ে যায়। ভোট গ্রহণ শেষ হলে চেয়ারম্যান 57% ভোট পেয়ে আনুষ্ঠানিকভাবে পুনরায় ডোডো গ্রুপের প্রধান হিসেবে ঘোষিত হন। আনন্দে সবাই হাততালি বাজালেও এই ধাক্কা সহ্য করতে না পেরে চেয়ারম্যানের ওয়াইফ বেহুশ হয়ে পড়ে যান এবং তাকে হাসপাতালে নেওয়া হয়। চেয়ারম্যান সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, এই কোম্পানিকে আমরা সর্বোচ্চ শিখরে নিয়ে যাব। দূর থেকে মজুর লিকে বলে, কি দুর্দান্ত বক্তৃতা, মনে হচ্ছিল সিংহ গর্জন করছে। লি ঠান্ডা মাথায় বলে, চেয়ারম্যানের যুগ শেষ, এখন এন্ড্রু কলকাঠে নাড়বে, তার আগে আমাদের ওকে শেষ করতে হবে। হাসপাতালে জ্ঞান ফিরলে চেয়ারম্যানের স্ত্রীকে সে গোপন ওষুধ বদলানোর ভিডিওটি দেখানো হয়। সিন্ডি সত্যটা জেনে চিৎকার করে বলে, তোমার এত বড় সাহস কিভাবে হলো, তুমি বাবাকে মারার চেষ্টা করলে? সে গর্জে উঠে বলে, চুপ করো, যা করেছে তোমাদের দুজনের ভবিষ্যতের জন্যই করেছে। নাথান বলে, চলো আমরা বাবার কাছে গিয়ে ক্ষমা চেয়ে নিই। কিন্তু তার মা সাফ বারণ করে দেয়। সিন্ডি জেদ ধরে বলে, আমি নিজেই বাবার সাথে কথা বলবো। সে চেয়ারম্যানের কাছে গিয়ে মায়ের জন্য ক্ষমা চায়, কিন্তু চেয়ারম্যান শান্ত গলায় বলেন, আমি জানি তোমার মা কতটা নির্লজ্জ, তাই সে নিজের না এসে তোমাকে পাঠিয়েছে। এরপর চেয়ারম্যান জিনাকে ডেকে করার নির্দেশ দেন, আমার ওয়াইফের নামে যত সম্পত্তি আছে তা আমার নামে বাজেয়াপ্ত করার আইনি প্রতিক্রিয়া শুরু করো। সিন্ডি এই ব্যাপারে বাধা দিলে চেয়ারম্যান হুঁশিয়ার করে দেন, তুমি মাঝখানে এসো না সিন্ডি, না হলে তোমার অবস্থাও তোমার মায়ের মতো হবে। কথার শেষে চেয়ারম্যান বাইরে বের হতেই তাকে ঘিরে ধরে এন্ড্রু ও মিডিয়ার লোকেরা। চেয়ারম্যানকে বাদ দিয়ে সাংবাদিকরা হুট করে এন্ড্রুকে জিজ্ঞেস করে, আপনি কি জিনাকে প্রপোজ করছেন? কবে বিয়ে করছেন আপনারা? এন্ড্রু উত্তর এড়িয়ে গিয়ে জিনাকে সাবধানে ভিড় থেকে সরিয়ে নিয়ে যায়। তা দেখে চেয়ারম্যান অবাক হয়ে ভাবে, হুট করে এখানে আবার কিসের এত রোমাঞ্চ শুরু হলো। পরের সিনে দেখা যায় এন্ড্রু জিনার বাসায় এসেছে। ফ্ল্যাশব্যাকে জানা যায় এন্ড্রু ইচ্ছে করেই তার সহকারীকে দিয়ে জিনার সাথে নিজের প্রেমের ঘটনাটা ছড়িয়েছিল, যাতে মিডিয়া এই নিয়ে প্রশ্ন তোলে। এন্ড্রু জিনার হাত ধরে আবেগপ্রবণ হয়ে বলে, আমি এতদিন ধরে লুকিয়েছি, কিন্তু আজ বলছি আমি তোমাকে বড্ড ভালোবাসি। তোমাকে ছাড়া আমি নিজেকে কল্পনাও করতে পারি না। তুমি কি আমাকে বিয়ে করবে? কোনো তাড়া নেই, ভেবেচিন্তে উত্তর দাও। তোমার যা সিদ্ধান্ত আমি তাই মেনে নেব। এ কথা বলে সে জিনার কপালে চুমু দিয়ে চলে যায়। জিনা এই প্রস্তাবের কোনো উত্তরই খুঁজে পায় না। অন্যদিকে সিন্ডি লিকে একটা লোকাল বারে নিয়ে যায়। লি অবাক হলে সিন্ডি আক্ষেপ করে বলে, আমি যদি কোনো সাধারণ পরিবারে জন্মাতাম হয়তো বেশি সুখী হতাম। ছোটবেলা থেকেই মা বাবার ঝগড়া আর ভাইয়ের মদ খাওয়া দেখে বড় হয়েছে। আমি বড্ড একা। সে মদের বোতলের দিকে হাত বাড়ালে লি বারণ করে বলে, না, ড্রিঙ্ক করো না, তবে মন চাইলে সামান্য একটু নিতে পারো। সিন্ডি খুশি হয়ে বলে, আমার মনে হয় তুমি আমাকে বিশ্বাস করতে শুরু করেছ। আমিও চাই খুব দ্রুত আমাদের বিয়েটা হয়ে যাক। লি হেসে বলে, হ্যাঁ, ভালো কাউকে দেখে জলদি বিয়ে করে নাও। সিন্ডি রেগে উঠে বলে, আমি তো তোমাকেই বিয়ে করব। লি বলে, আমাকে বিয়ে করে কেউ কখনো সুখী হবে না। সিন্ডি নাছরবান্তার মতো একটু ড্রিঙ্কস করে ফেলে আর সাথে সাথে ঝিমিয়ে পড়ে। লি তাকে কোলে তুলে নেওয়ার সময় সিন্ডি চিৎকার করে মাতলামি করতে শুরু করে। ওদিকে জেলে বসে যে পত্রিকা পড়ছিল সে দেখতে পায় চেয়ারম্যান তার পদ ফিরে পেয়েছে। এন্ড্রু এবার ডোডো গ্রুপের পরবর্তী চেয়ারম্যান হবে এই কথা ভাবতেই যে রাগে পত্রিকাটা ছিঁড়ে ফেলে। ঠিক তখনই তার লির কথা মনে পড়ে। লি বলেছিল বিয়র্ড কোম্পানিকে সে দেউলিয়া করবে, আর বিয়র্ডের বেশিরভাগ শেয়ার এখন এন্ড্রুর হাতে। অর্থাৎ এবার লি আর এন্ড্রুর মুখোমুখি লড়াই হবে। যে খুশি হয়ে এক মোক্ষম চাল চালার প্ল্যান করে। নীল তার সঙ্গে দেখা করতে এলে যে বলে, এন্ড্রু এখন বিয়র্ডের মালিক হতে যাচ্ছে আর লি চায় কোম্পানিটাকে ধ্বংস করতে। আমার সিক্রেট লকারে বিয়র্ডের কিছু নথি আছে, সেগুলো বের করে ওদের দুজনের মধ্যে একটা যুদ্ধ লাগিয়ে দিন। নীল বলে, আমি এই কাজটা করব, তবে বিনিময়ে আমার একটা কাজ করে দিতে হবে। তুমি জেল থেকে বের হলেই বলবো। বাইরে আসার পর নীলের অ্যাসিস্ট্যান্ট তাকে জিজ্ঞেস করে, জেজের কাছে আপনি কি চাইবেন? নীল বলে, যে অনেক স্বার্থপর লোক। আমার একমাত্র লক্ষ্য আমার মেয়েকে ওর হাত থেকে বাঁচানো, তাই বের হলেই ওকে দিয়ে আমার মেয়েকে ডিভোর্স দেওয়াবো। পরের সিনে এন্ড্রু ও লির মিটিংয়ে এন্ড্রু জানতে চায় জাহাজের চুক্তির অর্ধেক টাকা দেওয়ার কথা ছিল, তার কি হলো? লি ঠান্ডা মাথায় জবাবে জানায়, আমাদের চাইনিজ কোম্পানির সিদ্ধান্ত নিয়েছে অর্ধেক নয়,
কাজের শেষে পুরো টাকাটাই একবারে দিয়ে দেবে, তবে চুক্তি অনুযায়ী আপাতত সব খরচ তোমাকে চালাতে হবে। লি বলে, কাজ শেষ হলে সম্পূর্ণ টাকা আমরা একেবারে দিয়ে দেব। এন্ড্রু ঘাবড়ে গিয়ে বলে, এত বড় ফান্ড নিজে খেটে ঢালার পর যদি বিফল হই তবে ক্লায়েন্ট তো 1 পয়সাও দেবে না। এতে মারাত্মক ঝুঁকি তৈরি হবে। বিকল্প কোনো পথ নেই। লি কড়া গলায় জবাব দেয়, দেখো, এই প্রজেক্টের জন্য বহু কোম্পানি লাইনে দাঁড়িয়ে আছে। তুমি না পারলে বলো, আমি অন্যদের সঙ্গে কথা বলি। কোণঠাসা হয় এন্ড্রু বলে, ঠিক আছে, আমি ব্যাংক লোনের ব্যবস্থা করছি। লি সেখান থেকে চলে যেতে এন্ড্রু দ্রুত ব্যাংকে কল দেয়। লি তখন মোজোকে নির্দেশ দেয়, খেয়াল রাখবেন সে যেন কোনো ব্যাংক থেকে লোন না পায়। অন্যদিকে ঘর ছাড়া নাথান ও তার মা ডোডো গ্রুপের হোটেলে আসে রুম বুক করতে। ডেস্কে $100 চাইলে নাথান ও তার মায়ের সব কয়টি কার্ড বারবার রিজেক্ট হয়ে যায়। চেয়ারম্যান তাদের সব ব্যাংক অ্যাকাউন্ট ব্লক করে দেওয়ায় তারা এখন চরম বিপদে। পরের সিনে দেখা যায় নীল চেয়ারম্যানের সঙ্গে দেখা করে বিয়র্ড কোম্পানির কিছু গোপন কলঙ্কারজনক নথি টেবিলে রেখে দেয়। নীল খোঁচা মেরে বলে, আপনার প্রিয় এন্ড্রু আর জেজে মিলের ট্যাক্স চুরি, মানি লন্ডারিং থেকে শুরু করে সমস্ত অবৈধ কাজ করেছে। সে আপনার রক্ত, তাই আপনার মতোই হয়েছে। আপনি যদি চান এসব মিডিয়ায় না আসুক তবে আপনার গলফ কোর্সের ছোট কোম্পানিটি আমার নামে লিখে দিন। চেয়ারম্যান শেষমেশ রাজি হয়ে যায়, কারণ সে চায় না ভবিষ্যতে চেয়ারম্যান হতে যাওয়া এন্ড্রুর ইমেজে দাগ লাগুক। অন্যদিকে লির হাতে একটা গোপন অডিও রেকর্ড এসে পৌঁছায়, যেখানে জেজের সিক্রেট লকার থেকে পাওয়া নথিতে এন্ড্রু বলছিল, বিজ্ঞানী ফ্রেডরিককে খুন করার দায় লির উপরে চাপিয়ে দেব, কারণ তাকে আমি চরম ঘৃণা করি। অডিওটি শুনে লি তো রেগে যায়। সে বলে, এন্ড্রুকে ধূলিসাৎ করার জন্য আমার কাছে 1000টা কারণের মধ্যে এটা আরও একটি যোগ হলো। জেলে বসে জেজে এন্ড্রুকে উস্কে দিয়ে বলে, তুমি বিয়র্ড কোম্পানি কেড়ে নিলে ঠিকই, কিন্তু লি ওটা ধ্বংস করে ছাড়বে। সে তোমার ব্যাপারে যা যা বলল তা আর মুখ হেনার মতো নয়। এন্ড্রুর আগে ফুসতে ফুসতে অ্যাসিস্ট্যান্টকে বলে, লির প্রতি আমার আগে থেকেই ঘৃণা ছিল, তবে এখন তা দ্বিগুণ হয়ে গেছে। এভাবে জেজে দুজনকে মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। এন্ড্রুর সঙ্গে সঙ্গে লিকে ডোডো গ্রুপের অফিসে দেখা করতে বলে। লি সেখানে গিয়ে জিনার মুখোমুখি হলে জিনা ভয়ে সেখান থেকে কেটে পড়ে। লি পুরনো কাজের জায়গায় ঢুকে পুরনো সব ছবিগুলো দেখছিল। সেখানে একটি ছবিতে জিনা আর লিকে বেশ কাছাকাছি দেখাচ্ছিল। লি মোজোকে প্রশ্ন করে, জিনা কি আগে এখানেই কাজ করত? আমরা কি এতটাই ক্লোজ ছিলাম? মোজো উত্তর দেওয়ার আগে এন্ড্রু এসে লির হাত থেকে ছবিটা কেড়ে নেয়। এটা দেখে লির চোখ তো ছানা ভরা। এন্ড্রু চিৎকার করে বলে, তুমি জানো জিনা, আমার খুব জলদি আমরা বিয়ে করতে যাচ্ছি, তুমি আমাদের মাঝে ঢুকতে এসো না। এ কথা শুনে লি তো অবাক হয়ে যায়। আর এরই সাথে এই পর্বটি এখানে শেষ হয়ে যায়। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয়, লিকে জিনাকে চিনতে পারবে, নাকি সে জিনাকে পার আগে সে এন্ড্রুর হয়ে যাবে? তা জানতে হলে আমাদের পরবর্তী পার্টগুলো দেখতে হবে। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকো। ধন্যবাদ।